ফেলে আসা কিছু হিসেব, পোড়া জানলায় জানতে চাওয়ায়, আকাশ বড় শব্দ করে, ঝোড়ো হাওয়ায় বন্দি তারা, করিডোরের ঝাপসা ধুলোয় কে রাখে পা বন্দি কারা, আয়না যত সাফ করে যাই ময়লা বেরোয় শরীর মাখা, কার নিষেধার চাঁদের আলোয় চুপ করে যাই হিসেব মেলাই, রক্ত মেখে নরম আঙুল স্বর্গ আঁকে তার কবিতায়। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমরা জানি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন অতিথিরা থাকেন যারা তাদের প্রফেশনাল লাইফ, তাদের পেশা, সেটাকে সামলে রাখার পাশাপাশি সেই পেশাদারি জীবনের দায়িত্ব পালন করার পাশাপাশি তাদের ভালো লাগার কাজ, তাদের প্যাশন, সেটাকেও বাঁচিয়ে রেখেছেন এবং চর্চায় রেখেছেন। তো যে সমস্ত মানুষরা এতখানি জিনিস একসাথে ম্যানেজ করতে পারেন, পেশাদারি জীবনের এত চাপ সহ্য করেও নিজেদের ক্রিয়েটিভ সত্তাটাকে, নিজেদের সৃজনশীল সত্তাটাকে বাঁচিয়ে রাখতে পারেন, তাদের সাথেই আমরা বসি এই অনুষ্ঠানে। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এরকমই একজন বিশেষ অতিথি। ইতিমধ্যে একটা মিষ্টি কবিতা দিয়ে তার সাথে হয়তো আপনাদের আলাপ হয়েই গেছে, তাও একটু ভালো করে আলাপ করিয়ে দিই। পেশায় তিনি ব্যবসায়ী, হ্যাঁ, নিজের স্টার্ট আপ, আর নেশা লেখালেখি, কবিতা লেখা হোক বা গান লেখা। এত কম বয়সে একসাথে এত রকম কাজ কীভাবে ম্যানেজ করছেন, সেই নিয়ে অনেক আড্ডা হবে আজকের এপিসোডটায়। তাই এপিসোডের শেষ অবধি কিন্তু আপনাদেরকেও থাকতে হবে আমাদের সাথে, কারণ আমরা জানি এই এপিসোডটা শুধুমাত্র অতিথিদের গল্প শুনি না আমরা, তারা আমাদের উৎসাহিত করেন, আমাদের এনকারেজ করেন, আমাদের মোটিভেট করেন নিজেদের ভালো লাগার কাজগুলোকেও বাঁচিয়ে রাখতে। আর তাদের গল্পের মধ্যে দিয়ে সেই সব কথা জানতে কিন্তু তাই থাকতেই হবে। যাই হোক, আর কিছু ভূমিকা বিশেষ করব না, সরাসরি চলে যাব আজকের অতিথির কাছে। আমি আমাদের আজকের অতিথি সাহেব বণিককে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ দিদি, নমস্কার। থ্যাংক ইউ। আমি প্রথমেই যে প্রশ্নটা করব, তোমার নিজের স্টার্ট আপ, সেটা নিয়ে আগে একটু শুনি, তারপর না হয় লেখালেখিতে যাবো। নিজের স্টার্ট আপ বলতে আমরা এই মুহূর্তে আমি একটা কমার্সের ক্রিস্টাল বিজনেসের স্টার্ট আপ করেছি। আর আমাদের বেসিক্যালি আমরা যেটা করছি, মানে আরও অনেক স্টার্ট আপ আছে মার্কেটে, আপনারা দেখতে পাবেন অনেকেই ক্রিস্টাল সেল করছে। আমরা পুরোপুরি ধরুন আপনার জন্য একটা আলাদা করে ক্রিস্টাল কম্বিনেশন কাস্টমাইজ করছি, ঠিক আছে, যেটা কেউ করছে না। মার্কেটে এরকম অনেক ব্রেসলেট ঘুরে বেড়াচ্ছে যেগুলো একটা র্যান্ডাম ব্রেসলেট সবাই ইউজ করছে, হতেই তো পারে আপনার আলাদা কিছু প্রয়োজন। তো আপনাকে আমরা ফ্রিতে কাস্টমাইজেশন করে দিচ্ছি, প্লাস একটা ক্রিস্টাল নিয়ে শুধু পরে নিলেই হয় না, সেটার পুরো গাইডেন্সটা আমরা দিচ্ছি আপনাকে। বেশ, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, কারণ পেশাটা এমন বেছে নিয়েছেন আমাদের আজকের অতিথি যার মধ্যেও কিন্তু একটা প্যাশন আছে। কোথাও গিয়ে একটা ভালো লাগা না থাকলে বোধহয় এতটা টাফ কাজকে পুরোপুরি প্রফেশন হিসেবে বেছে নেওয়া যায় না। এমনিতে এই আইডিয়াটা এলো কোথা থেকে? আমি অ্যাকচুয়ালি এই ক্রিস্টাল ব্যাপারটাকে মানে অনেক আগে থেকেই একটু ঘাটাঘাটি করতাম যে বিষয়টা কী। তো আমি প্রথম যেটা জেনেছিলাম, আমাদের যে কোয়ার্টজ ঘড়ি সেটা ক্রিস্টাল দিয়েই চলে। তো একটা এরকম পাথর যেটা পৃথিবী থেকে পাওয়া যাচ্ছে, তার ভেতরে এনার্জি দিয়ে একটা ঘড়ি চলছে, এটা আমাকে খুব আশ্চর্য করেছিল। এবং তারপরে যখন আমি আরেকটু ঘাটাঘাটি করি, ব্যাপারগুলো সম্বন্ধে একটু পড়াশোনা করি, তো দেন মার্কেটে যখন আমি দেখেছি যে ওই একটা তথাকথিত একই ব্রেসলেট সবাই পড়ছে, সবাইকে দেওয়া হচ্ছে, কোনো গাইডেন্স নেই। তো সেখান থেকেই একটা ইচ্ছা যে কেন মানুষ এরকম ভুলভাল জিনিস কিনবে। সবার অধিকার আছে, মানে আজকে আমার নিজেরটা জানার খুব যে অধিকার আছে যে আমার জন্য কি প্রয়োজন। তো সেখান থেকেই স্টার্ট আপ। বেশ, এখনো অবধি মানুষের কাছ থেকে সাড়া কতটা? অনেকটাই। মানে রিভিউর মধ্যে, আচ্ছা একটা প্রশ্ন না করলে নয়, এত ইন্টারেস্টিং যখন একটা বিষয় নিয়ে কথা হলো, এবং এই যে বাঙালি ব্যবসা করবে, বারবার এই কথাটা বর্তমানে জোর দিয়ে খুব বলা হচ্ছে, কারণ কোথাও গিয়ে একটা জায়গায় এরম দাঁড়িয়ে গেছিলো বাঙালি বাবুগিরি করছে, ব্যবসা করছে না। তো সেই জায়গাটা থেকে এই প্রশ্নটা না করলে নয়। এই যে একটা নতুন ব্যবসা এবং নতুন ধরনের, সেক্ষেত্রে তো রিস্ক প্রচুর থাকে। কি কি সমস্যা সামনে এসেছিল, আর সেগুলো ওভারকাম কিভাবে হলো? সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে যে ধরুন মানে আমরা প্রথমে তো সেলটা যখন কম ছিল তখন বুঝিনি। এখন যখন দিনে দিনে বাড়ছে, যে এতগুলো মানুষের আলাদা আলাদা রোজের কাস্টমাইজেশন, এটা করব কি করে। তো অনেকেই বলে এআই, কিন্তু আমরা একদমই সেটার ওপর ভরসা করিনি, ঠিক আছে। তো এইটা একটা, তার মধ্যে মার্কেটে তো অনেক রকম, যেরকম বললেন বাঙালি ব্যবসা করছে, ঠিক আছে, এই একটা ব্যাপার আছে। তো আমারও একটা প্রশ্ন আছে, মানে বাঙালি কি ব্যবসা আগে করতো না?
একদমই। ভারতের প্রথম রসায়ন কারখানা, কেমিক্যাল কারখানা কিন্তু বাঙালির হাত দিয়েই শুরু হয়েছে। একদমই তাই। তো বাঙালি প্রথম অনেক আগে থেকেই ব্যবসা করছে। এখন নতুন করে বাঙালির ব্যবসা করার খুব একটা আলাদা কিছু নেই, অনেক আছে। আমার পাড়াতেই এরকম অনেক বাঙালি আছে যারা ব্যবসায়ী করে সারা জীবন। তো এরকমই। আর ডিফিকাল্টিস বলতে, এবার আমরা যেহেতু কাস্টমাইজেশন করি না, তো সেই ক্ষেত্রে কী হয়, ব্যাপারটা কিছু রেয়ার ক্রিস্টালস চলে আসে, সেইগুলোকে পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তবুও এবার সেই ক্ষেত্রে অনেক সময় একটু ডিলে হয়, তবুও আমরা চেষ্টা করি যেটা বেস্ট হয় সেটাকে প্রোভাইড করার। বেশ বেশ। আচ্ছা, এই সমস্যার কথা যখন উঠলো তখন একটা সমস্যার কথা বোধহয় না বললে নয়। যেহেতু একবার বাঙালির কথাটা উঠে গেল, তো আর একটাও তো কথা আছে যে বাঙালি কাঁকড়ার জাত। তো যখন নতুন কিছু ধরনের কাজ শুরু হয় আশপাশ থেকে ভীষণ কটাক্ষ আসে, সেইরকম সিচুয়েশন কতটা কি হয়েছিল? সে তো অনেকটাই হয়েছে, মানে সেটা নিয়ে বলার কিছু নেই যে একটা এরকম, হ্যাঁ অনেকেই করছে, কি করে করবি, নতুন অনেকে মার্কেটে অলরেডি ডমিনেট করছে, তো তোরা কি করে জায়গা করে নিবি। আমার মনে হয় নিজের লক্ষ্য ঠিক থাকলে এটা হয়ে যায়, এটা আলাদা করে কিছু করার নেই। আর সবাই যেটা করছে আমরা তো সেটা করছি না, মানে আজকে নাম নিচ্ছি না, বাকি যে কোম্পানিগুলো যারা ক্রিস্টালের ওপর বিজনেস করছে তারা যেটা করছে আমরা একদমই সেটা করছি না। তারা শুধু সেলস করছে যে কোনো একটা প্রোডাক্টে, আমরা পুরোপুরি একটা মানুষকে গাইড করছি যে তার লাইফে সে বেটার ওয়ে কী করে পাবে, যতটা সম্ভব হচ্ছে আমাদের এখান থেকে। বেশ বেশ। আচ্ছা, এবার একটু লেখালেখির দিকে যাই। একদম। গান আর কবিতা, হুম। গান নিজে গাওয়া হয় না, না না, তারপরেও একদম গান খুব লেখা। বাজে, কবিতাটাও তো খুব বাজে লিখেছি। না না, সেটা না। কোথাও কি এই যে নিজে যেগুলোর চর্চায় নেই সেগুলো লেখা, আমরা সাধারণত দেখে থাকি যারা গান লিখছেন তারা নিজেরা বেশিরভাগই গায়ক। তো এই জায়গাটা শুরু হলো কোথা থেকে? অ্যাকচুয়ালি এটা একটা মজার ঘটনা আছে। ব্যাপারটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই ড্রামার ছিলাম, ড্রামস বাজাই। তো এবার একটা টাইম ছিল যখন কমার্শিয়াল প্রচুর ফাংশন প্রোগ্রাম করতাম, দেন তারপরে বন্ধ করে দিই, মানে মনে করি যে না, কিছু করলে নিজেরই কিছু একটা করবো, নয়তো করবো না। আর ব্যবসাতেও ঢুকে যাই, ছোটোবেলা থেকে তো একটা চাপ আসে। এবার আমি প্রথম ঠিক করলাম যে আমরা বাংলা রকের নিজেদের ব্যান্ড করব, ঠিক আছে। এবার সেই ব্যান্ডের যেরকম হয়, মানে বিভিন্ন জায়গা থেকে আমি আমার কোনো বন্ধুর বন্ধু বা মাধ্যম এর থেকে এরকম এক একটা মেম্বারকে চুজ করি। তো চুজ করে ব্যান্ড ফর্ম করি, ঠিক আছে। করে আমার এক বন্ধু ছিল, ঠিক আছে, সে নিজে থেকেই আমাকে হঠাৎ করে ফোন করে বলে যে এরকম আমি ভাবছি একটা ব্যান্ড বানাবো, আমার কাছে বেশ কিছু লিরিক্স আছে, গান লেখা আছে, কম্পোজিশন করা আছে। তো আমি তখন তাকে বলি যে আমি তো ইতিমধ্যে একটা ব্যান্ড করেছি, তো তোর যদি মনে হয় তুই আমাদের সাথে কাজ করতেই পারিস চাইলে। তো ও তখন খুব ইন্টারেস্ট হয়, হ্যাঁ হ্যাঁ করবো করবো, একটা ব্যাপার করে সে একটা গান দেয়। সেই গানটাকে আমরা প্রায় 6 মাস ধরে রেডি করি, ঠিক আছে। একই গান প্রতিদিন রিহার্সাল করছি, রেডি করছি, খুব ভালো হয়েছে গানটা। তা সেও বলছে না ঠিক আছে, ভালো হয়েছে, হ্যান হয়েছে। করে হঠাৎ করে সে দেখলাম যে কোনো রকম কানেকশানের বাইরে চলে গেল। এবার তার লেখা গান সে যতই আমাদেরকে বলুক, আমি তো তাকে না জিজ্ঞেস করে ব্যাপারটা পাবলিশও করতে পারছি না, কিছুই করতে পারছি না। এবার চলে গেল, এবার আমি তো কী করব বুঝতে পারছি না। তখন আমাদের একটা মানে অফ গেল প্রায় 2 মাস মতন। তো দিন ওর সাথে একদিন দেখা হলো, তো ও আমাকে বললো যে না, গানটা দেওয়া যাবে না। এবার ওটা একটা অনেকটা সময় নষ্ট হলো আমাদের, স্বাভাবিক। এবার লিরিসিস্ট এখন কোথায় পাবো? আমাদের যে গান করে ও লেখালেখি, এই ব্যাপারটা নিয়ে ওর খুব একটা চর্চা নেই, গান ভালো করতে পারে বা বাকি কাউরি দেখলাম নেই। আর বাংলা ভাষার প্রতি আমার ছোটোবেলা থেকে একটা ভালোবাসা ছিল, সেই ক্ষেত্রে দেখলাম যখন কিছু করার নেই তাহলে নিজেই শুরু করি। এবার সেখান থেকেই ভুল ভাল লিখতে লিখতে, যতটা ভুল করা যায় করতে 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 কিছু গান লিখেছি, সেগুলো পাবলিশ করেছি, লোকে শোনে, ভাল লাগে। একদমই। আর সেই গানের ছোট্ট একটুখানি দর্শকদেরও শোনানোর জন্য রাখা থাকলো। আচ্ছা, পরের প্রশ্নে যাই। আর লেখার শুরুটা তো বুঝলাম, এই মুহূর্তে লেখালেখি কীরকম চলছে? এই মুহূর্তে ইচ্ছা আছে নিজের একটা বই পাবলিশ করার কথা চলছে কিছু প্রকাশনীর সাথে। আর এছাড়াও গান টান তো চলছেই। আর বেসিক্যালি আমি কাপলেট টাইপের লেখা বেশি করি, ছোট 2 লাইন 4 লাইনের কবিতা, এইগুলোই টুকটাকভাবে চলে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস লক্ষণীয়, আমাদের অতিথি কিন্তু আজকে ভীষণ ইন্ট্রোভার্ট। প্রচণ্ড। তো সেই ইন্ট্রোভার্ট জায়গা থেকে একটা পারফর্মিং আর্টসে থাকা, ড্রামার, সবার সামনে পারফর্ম করা বিষয়টা, এখানটা নিয়ে কোনো সমস্যা হয়নি? প্রচণ্ড সমস্যা কীরকম হয়েছে। একটু শুনি গল্প। মানে একদম
মানে আমার সব থেকে বেশি সমস্যা হয়েছিল, আমি প্রথম প্রোগ্রাম করেছিলাম যখন, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি। প্রথম তো স্কুলের ফাংশন করেছিলাম, প্রথমবার ড্রামস বাজিয়েছি। আমার তখন নিজের ড্রামস ছিল না, সত্যি কথা বলতে। স্যারের কাছে গিয়ে প্র্যাকটিস করা, আর একটা ড্রামস কিট যথেষ্ট মানে একটা খরচা সাপেক্ষ ব্যাপার, তো এফোর্ট করাটাও চাপ হতো। এবার প্রথম প্রোগ্রাম কোনোভাবে করেছি, যেরকম হয় নিজের লজ্জা ফজ্জা পেয়ে। নেক্সট শো ছিল আমার সারেগামাপাতে, ঠিক আছে। এবার এই যে একটা ব্যাপার, মানে একদম ডিরেক্ট আমার পাড়ায় একটা প্রোগ্রাম থেকে সারেগামাপাতে, খুব কঠিন ছিল। মানে ওই যে মানে ব্যাপারটা আমি বলে বোঝাতে পারবো না। তারপর আস্তে আস্তে যত শো করেছি, স্টেজে গেছি, ওই ব্যাপারটা নিজে থেকেই কেটে গেছে, এখন আর অতটা হয় না। তবুও প্রথম কিছুক্ষণ তো লাগেই, অসুবিধা হয়। না, এই যে জড়তাটা কাটিয়ে ওঠা, এটাও কিন্তু বেশ একটা টাফ হুম, জার্নি। প্রচুর টাফ। তবে একবার কাটিয়ে উঠলে তারপরে বোধহয় আর না না না, সমস্যা একবার হয় না। কেটে গেলে তারপর আর অসুবিধা হয় না, প্রথম দিকেই তো একটু সমস্যা হয়। ড্রামের গল্পটাও হালকা করে শুনে নিলাম, ব্যান্ডের গল্পটাও বেশ শুনলাম, কবিতা লেখাটা কবে শুরু হলো? ওই গান লিখতে লিখতেই মানে আমি দেখলাম যে মানে অতটা তো বুঝতাম না লেখালেখির ব্যাপারটা। এবার গান লিখতাম, সব সময় চেষ্টা করতাম, দেখতাম সব সময় হয় না। তারপর একটা জিনিস বুঝলাম যে না, গান বা কবিতা লেখা এটা আমরা যখন খুশি চাইলে হতে পারে না। মানে এটা কোনো ওই কারখানা থেকে একটা প্রোডাক্ট বেরোচ্ছে এরকম ব্যাপারটা নয়, মানে ভেতর থেকে আসলে তবেই আমি লিখতে পারি। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখতাম যে কিছু লেখা আসছে, তো সেই লেখাগুলোকে জমিয়ে দেখলাম ওইগুলো কবিতা হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। কিছু কিছু যারা পড়ে, আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা রেগুলার কবিতা পাঠ করে, তাদের সাথে যখন শেয়ার করলাম তারা বললো যে খুব ভালো হচ্ছে, একটু ভালো লাগলো। তো এইখান থেকেই আর কি পুরো ব্যাপারটা। বেশ, তবে এই একসাথে ব্যবসা, পাশাপাশি ড্রাম, গান লেখা, কবিতা লেখা, এই সবটা একসাথে ম্যানেজ হয় কি করে? খুব কঠিন, সব থেকে কঠিন প্রশ্ন। সবটা ম্যানেজ হয় ওই ফাঁকা টুকটাক টাইম বার করেই করতে হয়। মানে আমার যেরকম, আমি কনস্ট্রাকশানে আছি 6 বছর, ঠিক আছে, পুরোপুরি গভর্নমেন্ট কন্ট্রাক্টর। তো সেই ক্ষেত্রে সকালের টাইমটা দিতেই পারি না, বিকালের পর থেকে ফাঁকা থাকি। বিকালের পর থেকে রিহার্সাল হলো গেলাম, রাতের বেলাটাই বেসিক্যালি লেখালেখি করি। আমার ছোটোবেলা থেকে একটা খুব বদ অভ্যাস ছিল, আমার তাড়াতাড়ি রাতে ঘুম হয় না, যার জন্য আমি এখনও খুব বকুনি খাই। কিন্তু আগে ওটা খুব বাজে কাজে লাগতো, মানে কোনো কাজেই লাগতো না, আমি অকারণে জেগে থাকতাম। এখন আমি কিছু না কিছু লিখি বা লেখালেখি করি, তো সময়টা কাজে লেগে যায়। বেশ, বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে ব্রেনটা ভয়ঙ্কর লেভেলের মাল্টিটাস্কিং। হুম, একদম। না, এটা কিন্তু সত্যি একটা এমন একটা বিষয়, মানে শুধুমাত্র যে গল্প শুনছি তেমনটা নয়, এই যে এত ধরনের কাজ সামলে আবার নিজের ক্রিয়েটিভ কাজগুলোকে বাঁচিয়ে রাখা, বিষয়টা কিন্তু ভীষণ ইন্সপায়ারিং। আচ্ছা, এই যে এত সমস্ত জটিল কুটিল গল্প না হয় শুনলাম, কিভাবে ম্যানেজ হয়, লেখা শুরু কিভাবে, এবার একটু হালকা একটা প্রশ্ন করি, লেখার ক্ষেত্রে পার্সোনাল কোনো ইন্সপিরেশন রূপম ইসলাম। আর ব্যক্তিগতভাবে কোনো ইন্সপিরেশন, যাকে ঘিরে খুব লেখা হয়? না, ওরকম নেই, জীবনের অভিজ্ঞতা। বেশ, বাড়ি গিয়ে মার পড়তেও পারে এই উত্তরটার জন্য। না 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 না, ওরকম কোনো ব্যাপার নেই। আমি আমার যে লেখাগুলো বেশিরভাগ লেখাই আমার মানে পাস্টকে নিয়েই বেশি লেখা। সেটার ছাপ প্রেজেন্টে পড়ে না? না, খুব একটা পড়ে না। হালকা করে বেঁচে যাওয়া হয়েছে আর কি। আচ্ছা, এই যে সব কিছু হলো, এই যে ব্যান্ডটা হলো, ব্যান্ড বর্তমানে কি কি প্রজেক্ট চলছে বা আগামী কি ধরনের প্রজেক্ট আসতে পারে? আমাদের এই অ্যালবামের কাজ চলছে এখন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের সেরকম যে আমরা অনেক গান রিলিজ করেছি এরকম নয়। তার কারণ হচ্ছে আমরা যখন একটা গান বানাই, আমরা খুব মানে খুব ধরে ধরে বানাই, মানে যতটা পারফেক্ট করা যায় গানটাকে। ইতিমুহূর্তে অনেক বাংলায় নতুন বাংলা ব্যান্ড আছে যারা খুব ভালো ভালো কাজ করছে, তাদেরকে খুব একটা আমি দেখি না যে কেউ জায়গা দেয় বা কিছু, এই একটা ইস্যু চলেই। তার মাঝখান থেকেও আমরা কন্টিনিউ করছি। এবার তো আমাদের টাইমটা অনেকটা লেগে যায় এর জন্য একটা গান বানাতে। ওই একটা অ্যালবাম আসতে চলেছে, তার মাঝখান থেকেও ভালো লাগার ব্যাপার কিছু থাকে, যেরকম আমাদের সেকেন্ড যে গানটা আমরা রিলিজ করেছিলাম, তো স্পটিফাইতে যারা গান রিলিজ করে তারা জানে, প্রথম 1000 জন লিসনার হলে সেটার কোনো কাউন্ট দেখায় না,
তারপর থেকে 1 2 3 4 কাউন্ট হয়। তো সেকেন্ড গানটা আমাদের ওই পপুলার ট্যাগে দেখাতো, যেটা ইভেন আজও যখন আমি রাত্রিবেলা ওই আমাদের আর্টিস্টের প্রোফাইলটা খুলি, আমি দেখি 4-5 জন মতন শোনে গানটা। তো এইটাই ভাল লাগে। বেশ, এই গানটা নিয়ে একটু দর্শকদের যদি ছোট্ট করে বলে দেওয়া যায়, নাম এবং ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, গানটা অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডের নাম হচ্ছে জন্মান্তর, গানটার নাম অভিযান। আর এটাই, বেশি যে কোনো প্ল্যাটফর্মেই পাওয়া যাবে গানটা। বেশ বেশ ইন্টারেস্টিং বিষয়। এবং সবচেয়ে বড় কথা, অ্যালবাম নিয়ে কাজ এখনও, যেখানে এখন মোটামুটিভাবে যারা নিজেরা গান বাঁধছেন বা যাদের ব্যান্ড, পুরোটাই কোথাও গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক হয়ে গেছে, ইউটিউবের মধ্যে কেন্দ্রীভূত। সেই জায়গা থেকে অ্যালবাম একটা বেশ নস্টালজিক বিষয়ও বটে। এটা সত্যিই প্রশংসনীয় এবং আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল যাতে অ্যালবাম থ্যাংক ইউ। প্রচণ্ডভাবে সফল হয়। একটা এবার যে প্রশ্নটা না করলে নয়, এত কিছুর মধ্যে অ্যালবাম আসতে চলেছে, আশা করি সামনের বইমেলায় বইটাও আসতে চলেছে। একদম। এর ফাঁকে এই যে গান যেগুলো রিলিজ হয়েছে, একটা প্রথম গানটার কথা শুনলাম, বাকি যেগুলো রিলিজ হয়েছে সেগুলোও কি ডিজিটাল প্ল্যাটফর্মে? সব গান ডিজিটাল আর প্ল্যাটফর্মে। সেগুলোর ক্ষেত্রে দর্শকদের ফিডব্যাক কেমন? খুব ভালো ফিডব্যাক, মানে আমি আমাদেরকে আলিপুর দুয়ার থেকে পর্যন্ত রিচ করেছিল যে দাদা গানটা শুনেছি, আমি এরকম বাংলা ব্যান্ড নিয়ে কাজ করছি, এত ভাল লেগেছে। মানে এখনও কথা হয় আমার সেই ভাইয়ের সাথে, বিভিন্ন জায়গা থেকে আজও ফিডব্যাক আছে। এবং সব থেকে বড়ো কথা, মাঝখানে আমাদের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হওয়ার কারণে কিছু দিনের জন্য গানগুলো কোনো প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছিল না। আমার কাছে প্রায় 30 থেকে 50 জনের মেসেজ এসেছিলো যে গানগুলো কেন নেই বা কবে থেকে পাবো। তো এটাই পাও না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে অ্যাক্টিভ বা নই, আমরা পুরোপুরি এই অ্যালবাম রিলিজ করে গান রিলিজ, এবং আমাদের কোনো ভিডিও নেই অফিসিয়াল। তো আমাদের ব্যাপারটা এরকম ছিল না যে হ্যাঁ, যারা শুধু গান শুনতে ভালো লাগে আমরা তাদের জন্যই গান বানাবো, এর সাথে আলাদা করে কিছু দরকার নেই। মানে তাতে যদি আমরা শো না পাই তো করবো না, কোনো ব্যাপার না। মানে এই শিল্পীর এই জেদটা কিন্তু বোধহয় একজন শিল্পীকে 90% তৈরি করে দেয় সমস্ত সমস্যার মুখোমুখি হওয়ার জন্য। এই জায়গা থেকে একটা প্রশ্ন না করলে নয়, সব কিছু নিয়ে যখন কথা হলো, শিল্পীদের কাছ থেকে আমরা একটা অভিযোগ খুব শুনি, সেটা হচ্ছে বর্তমানে মার্কেটে শিল্পীদের অন্য সংস্থান। তো এই ক্ষেত্রে এই গানের জায়গা থেকে কি সেই জায়গাটা কিছুটা তৈরি হচ্ছে, নাকি সেই জায়গাটা এখনও মার্কেটে সত্যিই বিশাল ফাঁক রয়ে গেছে? প্রত্যেকটা ব্যান্ডেরই হয়, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে ওসি করছে, ওন কম্পোজিশনের কাজ করছে, তাদের প্রত্যেকেরই প্রবলেমটা আছে। মানে একটা মানে কি জনরা থাকে, তো তার মধ্যে কিছু জনরার এইটা নেই, যারা ধরুন মানে আমরা যদি মনে করি এখন আমরা মানে একটা বডি রক সেট আপ করে কাজ করব, তাহলে আমাদের সেই প্রবলেমটা হবে না। কিন্তু ওসি নিয়ে কাজ করতে গেলেই হবে, কারণ প্রথম আপনাদের গান কেউ শুনতে চায় না। আর সেকেন্ড হচ্ছে, যখন আমরা যে কোনো ইভেন্টের লোকের সাথে মানে কথা বলতে চাই, বা একটা হয় যে আমরাও ব্যান্ড করছি, আমাদেরকে দেখুন, আমরা ভালো পারফর্ম করি, তো তাদের প্রথমেই দাবিটা এরকম থাকে যে নিজেদের গান কে শুনবে। তো মানে দুটো যদি পুরনো হিন্দি গান হয় খুব ভালো হয়, বা বাংলায় একটু মাচা ক্যাটাগরির হয় তো খুব ভালো হয়। তো এই প্রবলেমটা আছেই। মানে ওসি করে এখনকার দিনে কেউ যদি মনে করে যে পয়সা কামাবে, সেটা তো অনেক দূরের কথা। কেউ যদি মানে এরকম ফিল করে যে না খুব একটা খরচা হবে না, সেটাই ভুল। একদমই। আচ্ছা, এত আলোচনা যখন হলো এবং স্টোরিটা কিন্তু যথেষ্ট ইন্সপায়ারিং, সেই জায়গা থেকে শেষে বোধহয় এই প্রশ্নটা রাখতেই হয়, যে সমস্ত নতুন ছেলেমেয়েরা যারা এরম একটা স্ট্রাগলের পথে পা বাড়াতে চলেছে, স্টার্ট আপ হোক বা শিল্পকে নিয়ে তারা স্টার্ট আপ করতে চলেছে, তাদের জন্য কি বলবে? তাদের জন্য একটাই কথা বলতে চাই, মানে সবার প্রথম লাইফে যেটা করা উচিত সেটা হচ্ছে নিজের ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিক করা উচিত। ঠিক আছে, তুমি যত ভালোই শিল্পী হও না কেন, তোমার এই জায়গাটা ঠিক না করে কোনো কিছু করলেই সেটার কোনো লাভ হবে না। আর আরেক প্রকার হয় মানে যে না, ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা না করে আমি শুধু শিল্পই করব, তাহলে তার মধ্যে সেই জেদটা থাকা উচিত। মানে যেন আমি যদি কোনো দিনও দাঁড়াতেও না পারি, 4 জন যদি আমার গান নাও শোনে, আমি যদি একটা শো নাও পাই, তাহলেও আমি সেভাবেই টিকে থাকবো, আমি হারবো না। এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। একদমই। এই যে টিকে থাকবো, হারবো না, এই কথাটার পরে বোধহয় আলাদা করে কোনো উপসংহার দেওয়াই চলে না।
আর শিল্পীদের জীবনে বোধহয় মূল মন্ত্র এটাকে ভরসা করেই শিল্পীরা আজও শিরদাঁড়াটা সোজা করে কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। সাহেবকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। বুঝতেই পারছেন কত বিজি শিডিউল, তার মধ্যে থেকে আমাদেরকে এতখানি সময় দিয়েছে এবং খুব ইন্টারেস্টিং আলোচনা। এইভাবে আলোচনা এগোতে থাকলে এপিসোড একেবারেই শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু দুঃখজনকভাবে সময় তো ধরা বাঁধা। তাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকের এপিসোডটা এখানেই শেষ করতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো অতিথির সাথে তার গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, নিজেদের ভালো লাগার কাজ, নিজেদের ভালোবাসার কাজকে বাঁচিয়ে রাখুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।